2026-এর বিধানসভা নির্বাচন আসতে আর বেশি দিন বাকি নেই। বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের রাজনৈতিক সমীকরণের অঙ্ক প্রতিদিনই ক্রমাগতভাবে সাজাচ্ছেন। ইতিমধ্যে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস তারা তাদের অবস্থান ক্রমাগত স্পষ্ট করে দিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে আমরা জজবাত 24 বাংলার তরফ থেকে কথা বললাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বললেন তিনি, নজর রাখুন। লড়াই করতে যাচ্ছে, তিনি সুপ্রিম কোর্টে যেরকম লড়াই করেছেন সেরকম হাইকোর্টেও লড়ুক, এবার আমাদের হয়ে লড়ুক এবং রাজ্যের এগেনস্টে লড়ুক। তার মেয়ের খুনের ধর্ষণ এবং খুনের এখনো পর্যন্ত তারা সঠিক বিচার পায়নি। সেই বিচার পেতে মুখ্যমন্ত্রীকে লড়াই করার পরামর্শ দিচ্ছেন তিলোত্তমার মা বাবা। অভয়াকাণ্ডে ভিকটিম পরিবার, বাবা মা তারা একটা সঙ্গত প্রশ্ন তুলেছেন যে অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য মুখ্যমন্ত্রী যদি গাউন পরে সুপ্রিম কোর্টে যেতে পারেন, যদিও প্রায় শেষের দিকে, শুনানি শেষের 3 দিন আগে, তাহলে উনি গাউন পরে হাইকোর্টেও আসতে পারেন, আসতে পারা উচিত। রাজ্য সরকার যে অসভ্যতা করেছে, যে অবিচার করেছে ওর মেয়ের প্রতি এবং সব মিলিয়ে, বিশেষ করে অভয়াকাণ্ডে, তার বিরুদ্ধে উনি গিয়ে কোর্টে দাঁড়ান। আমার ধরনের ঠিকঠাক বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। তিনি যা বলেন আর যা করেন দুটো কমপ্লিটলি আলাদা। তিনি এমনকি এক্ষেত্রে তো ছেড়েই দিন অভয়াকাণ্ড, এমনকি এসআইআর এর ব্যাপারে যখন রাজ্য সরকারগুলো কেস করেছে তখন উনি করেননি। কেরালা করেছে, তামিলনাড়ু করেছে। যখন রাজ্য সরকারগুলো ব্যবস্থাপনা করেছে, বিধানসভায় আলোচনা করে এসআইআর এর বিরুদ্ধে রেজলিউশন, কেরালায় হোক অন্যত্র হোক, তখন উনি করেননি। ফলে উনি করার জন্য করেন না, দেখাবার জন্য করেন। সেই কারণে ওই শেষের 3 দিন আগে মোস্তানি বানুর কেস উনি একটা এমন ভাব করলেন যেন উনি সব, আর বাংলার মেয়ে মোস্তারু বানু সেই নাকি কিছুই না। এটা মুখ্যমন্ত্রীর অপটিক্স সাজানো। বাদুড়িয়া বিডি অফিসে বিক্ষোভ, নির্বাচনী আধিকারিকদের হেনস্থা, তৃণমূলের মদতেই তাণ্ডব বিডি অফিসে। বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে 33 জন জীবিত ভোটারদেরকে ফর্ম 7 ফিল আপ করিয়ে মৃত ঘোষণার অভিযোগ। বাদুড়িয়ার মতন বিভিন্ন জায়গাতে বিজেপির পক্ষ থেকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছে, মানে অভিযোগ পত্র দেওয়া হয়েছে, অবজেকশন দেওয়া হয়েছে। 7 নম্বর, যদি সেটা সত্য না হয় তাহলে যে অভিযোগ দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? নির্বাচন কমিশন, সিইও দেখবেন, উত্তর দেবেন। জীবিত মানুষকে মৃত বলে দেখিয়ে দিল অর্গানাইজডলি। একটা কেউ ভুল করে করলো তাই মানে বুঝি, তাদেরও ভুল হবে কেন? অর্গানাইজডলি বিজেপি কোনো অ্যাকশন কি সিইও দপ্তর নেবে, নাকি আসলে সিইও দপ্তর রাজ্য সরকার যা বলবে সেই অনুযায়ী চুক্তি করে থাকবে? বিধানসভায় তারা একা লড়বে। ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখলাম যে একটা সময় জোটেছিল এই কংগ্রেস এবং বাম, সেখানে বিমান বসু তিনিও দেখা গেছিল রাজভবনে এবারে গিয়ে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে সৌহার্দ্য প্রবেশ করেছিলেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এবছর বামে ঠিক সিদ্ধান্তটা কি হচ্ছে, আবার কি জোট যাবে? জোটের ফলাফল আমরা জানি হয়েছে। কি মনে করছেন? বিমানবাবু রাজভবনে গিয়ে কোনো একটা সৌহার্দ্য করেছিলেন প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে বলতে পারবো না। রাজভবনে কোনো কোনো অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়, বছরের একটা নির্দিষ্ট কর্মসূচিতে বরাবর বিমানবাবু যান, বরাবর। নতুন করে যান বলে মনে হয় না। তাতে কেউ আসলে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, স্বাভাবিক, এর মধ্যে কোনো অপরাধ কিছু নেই। কংগ্রেস 294 আসনে লড়তে চাইছে, তা লড়তে চাইলে কেউ কি তাকে বারণ করবে? একটা ন্যাশনাল পার্টি, তারা ঠিক করেছে তারা এককভাবে লড়বেন। ভালো, এককভাবে লড়ার মধ্যে তো কোনো অসুবিধা কিছু নেই। সাধারণভাবে আমাদের সমর্থক কর্মী তারা এটা মনেও করবেন যে হাফাটের লড়াইয়ের চাইতে এই কংগ্রেস আছে বটে কিন্তু নেই, বিজেপি তৃণমূলের মধ্যে লড়াইতে ঠিক শক্তিশালীভাবে লড়তে চায় কি চায় না, আজকে আছে কালকে নেই, এতে তলায় অনেক বিভ্রান্তি হয়। সেটা নিশ্চয়ই মানুষ বুঝেছেন এবং মনে করছেন, এবং সেটা আমাদের কোনো কোনো লোক খুশি হতে পারে, সে বড় কথা না। কংগ্রেস বিবেচনা করে দেখা সুযোগ কংগ্রেসের আছে যে বিজেপি এবং তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে সমগ্র সেকুলার দলগুলো এক হবার যখন কথা, এক যখন ছিলেন, তখন তারা সেখান থেকে সরে আসলেন কেন? এটা তো নয় যে তারা নতুন করে আসবেন, তারা ছিলেন, সরে আসলেন কেন, সরে আসলেন এই ব্যাখ্যাটা তারাই দেবেন, এটা আমাদের বলার মতো কিছু নেই।
বামমুখী শেষ পর্যন্ত কংগ্রেসের সিদ্ধান্ত কি একেবারে কংগ্রেসের সিদ্ধান্ত কংগ্রেসের, আমার মানা না মানার উপর নির্ভর করে না। ওরা বলেছে ওরা এককভাবে লড়বে, ভালো, খারাপ কি? এককভাবে লড়াটা ভালো, শক্ত পায়ের উপর দাঁড়ানোটা সবার পক্ষেই চেষ্টা করা উচিত। ইতিমধ্যে উত্তর কলকাতা, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা এরা সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন এখানকার যারা জেলা শাসকরা। কি বলবেন, এসআইআরটাকে এত তাড়াহুড়ো করেও শেষ করতে সেরকম সময় চাইতে হচ্ছে? অপদার্থ নির্বাচন কমিশন, প্রথম দিন থেকে আমরা বলছিলাম অসৎ উদ্দেশ্যে এসআইআর এর ভাবনা, ভোটের তালিকা থেকে নাম কেটে দেবার জন্য, সার্বজনীন ভোটাধিকারকে খারিজ করে জন্ম মৃত্যুর কার কোথায় কি দুনিয়ার, কবে জন্মেছিলেন, কোন ঠিকানায় জন্মেছিলেন, বানান কি, মানুষকে হেনস্থা করা, এবং এত তাড়াহুড়ো করে যে হয় না, এটা আমরা অনেকবার বলেছি। আর যদি সেটা খানিকটা হতো, বা যদি রাজ্য সরকার ঠিক মতো করে প্রয়োজনীয় সাপোর্ট দিত, তা রাজ্য সরকার দেয়নি। রাজ্য সরকার বরঞ্চ অফিসার লাগিয়েছে, নির্বাচন কমিশন যা বলছে সেই অনুযায়ী এদিক ওদিক করে কি সব করেছে। এখন যেটা বাস্তব, সেটা 3টে জেলা তারা বলেছে যে কাজ কমপ্লিট করতে পারছে না, 14 তারিখের মধ্যে তালিকা বার করতে পারছে না। এটা কোন জেলা কি বললো, জেলার আধিকারিকরা রাজ্য সরকারের কন্ট্রোল, এটা যেমন ঠিক, তেমন নির্বাচন কমিশন দায়িত্বটা মূলত তার। এই দুই মিলে কি করবে এখনো কোনো মনস্থির করেনি। নির্ভুল ভোটার তালিকা, সেখান থেকে যদি দূরে থাকে নির্বাচন কমিশন, মানুষ তার জবাব কিন্তু ভোটের বাক্সেই দেবে। 4 লক্ষ নাম বাদ করতে পারে মনে করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ নাম যেটা আনম্যাপিং হয়ে রয়েছে, তার মধ্যে 10 থেকে 15% ভোটার আসেই শুনানিতে। 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যারা ঠিক আছে। ভোটার তালিকায় শুরুতেই 58 লক্ষ নাম বাদ গেছে, তারা বড় অংশ মৃত, ডাবল এন্ট্রি, পার্মানেন্টলি শিফটেড। সেই তালিকাটা নিয়ে খুব বেশি বিপত্তি অনেকে জানিয়েছেন এমনটা নয়, সেখানেও কোনো ভুল থাকলে তা সংশোধন করাটাই এমন জরুরি। আনম্যাপড 32 লক্ষ, 10% আসেননি। এটার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল? বাড়িতে গিয়ে যেভাবে অন্যান্য বার এসআইআর হয়েছে তেমন করে যদি তালিকা মেলাবার ব্যবস্থা করতো, তাহলে বোঝা যেত যে ইনি নেই, ইনি আছেন, ইনি এখনো ভোটের জন্য অধিকারী, ইনি এখন প্রয়াত হয়েছেন। এত ঝঞ্ঝাটের দরকার ছিল না, অনেক কম সময়ে ভালো করে কাজটা হতে পারতো। অসৎ উদ্দেশ্য বলে এইসব করেছে। আলটিমেটলি 14 তারিখ বোঝা যাবে। 32 লক্ষের 4 লাখ মতন আসেনি, 10%, 12% কিছু একটা, অবশ্যই তার নামটা নিশ্চয়ই থাকবে না। 58 লক্ষ বাদ গেছে। আর এর বাইরে বানান ঠাড়ানোর জন্য গন্ডগোল যা করতে চায় দিল্লি, সেটা করলে বিপত্তি বাঁধবে। সুরন্দা, রাজ্যের যে নির্বাচন কমিশনের সিইও তিনি বলছেন যে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত, এক দফা। রাজ্যের সিইও নাকি বলেছেন যে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত। পশ্চিমবাংলায় বরাবরের রেওয়াজ ছিল এক দফাতে ভোট, এটাই পরম্পরা, এটাই বরাবর হতো। গোটা দেশ জানতো, বুঝতো যে পশ্চিমবাংলায় ভোট মানে একটা উৎসব। সবাই জানেন, আমাদের ছোটবেলাতেও মনে আছে তো, যে যার মতন ক্যাম্প, বামফ্রন্টের সরকার, পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সবাই মিলে এক ধরনের পারলে প্রায় কথা বলা, ব্যতিক্রম কোথাও একটু আধটু থাকতে পারে। কিন্তু এই যে এক দফায় হবে না, 7 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে, কে এই দাবিটা করেছিলেন? মমতা ব্যানার্জি। তিনি তখন বিরোধী নেত্রী, আর এমন ভাব করলেন যেন পশ্চিমবাংলার চাইতে খারাপ কোনো রাজ্য নেই। এটা করলেন বামফ্রন্টের বদনাম করতে গিয়ে, পশ্চিমবাংলা বদনাম করলেন। তার জন্য কয়েক দফায় ভোট হলো। আমরা 7 দফা ভোটের কথা বলিনি, কি 6 দফা কি 10 দফার ভোটের কথা বলিনি। ওরা যে ক দফায় করবে ওদের ব্যাপার, এক দফায় ভোট এটাই স্বাভাবিক, সঙ্গত, তাতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আর শাসক দল এবং সরকার গুন্ডা বাহিনীর মাথায় হাত রেখে যদি চলেন, দুষ্কৃতিকে নিয়ে যদি ঘুরে বেড়ান, তাহলে বিপদ অবশ্যই থাকবে। পশ্চিমবঙ্গের মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি বলছেন সিপিএম এর তরফ থেকে তাদের কাছে জোট করতে চেয়ে ফোন করা হচ্ছে। যেমন কে মিম, কে তার কি ইমরান সোলাঙ্কি, কোথায় তিনি থাকেন, কি তিনি করেন বলতে পারবো না। সবার সব কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সাধারণভাবে
মিম মানে আরএসএস এর হয়ে পারপাস সার্ভ করে এই বলে একটা অভিযোগ বহুদিন ধরেই সংবাদ মাধ্যমে সবাই করেন। পশ্চিমবাংলা তো এই অভিজ্ঞতা আমাদের নেই, অন্যান্য রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে। মানে উনি কি বলেছেন, কে রাম শ্যাম যদু মধু হরি যে যা বলবে উত্তর দিতে হবে নাকি? যে যা বলবে উত্তর দিতে হবে, কোনো মানে আছে বলে মনে হয় না। মিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আকুপাকু করে লাফিয়ে পড়েছে সিপিএম, সত্য নয়। এক এক করে বলি, সুজনদা এসআইআর এর সঙ্গে যারা যুক্ত, ইআরও এইআরও বিএলও সুপারভাইজার, এরা দীর্ঘদিন ধরে তাদের বরাদ্দ টাকা পাচ্ছেন না, রাজ্য সরকারই দিচ্ছে না, নির্বাচন কমিশন বারবার করে চিঠি দিচ্ছে। দেখুন, নির্বাচন কমিশনের কাজে যারা যুক্ত, এসআইআর, ভোটার তালিকা ইত্যাদি, তাদের যে প্রাপ্য সেই টাকাটা দেবার কথা সেই টাকাটা তারা পাচ্ছেন না, কারণ রাজ্য সরকার দিচ্ছেন। এবং একবার না একাধিকবার নির্বাচন কমিশন সেটা মনে করিয়ে দিয়েছে। আবারও মুখ্য সচিবকে জানিয়েছে কি ব্যাপার, টাকাটা দিচ্ছেন না কেন, কবে দেবেন? আমি জানি না ওই টাকাটাও লুটপাট হয়ে গেছে কিনা বা লোপাট হয়ে গেছে কিনা, রাজ্য সরকারের সবই তো লোপাটের কারবার। কিন্তু যারা নির্বাচন কর্মী তাদের ডিউ যেটা প্রাপ্য সেটা দেওয়াটাই সরকারের কাজ। সব জিনিস লোপাট করলে চলে না। এখনো কেন দেননি মুখ্যমন্ত্রী? সিপিএম এর তরফ থেকে এটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে যে হুমায়ুন ক্লোজ চ্যাপ্টার। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে আমি হুমায়ুনের সাথে কথা বলবো, কালকে আলোচনা করব, রাজ্য কমিটির আলোচনা করবো, অর্থাৎ তিনি হুমায়ুনের প্রতি দরজা বন্ধ করছেন না। এদিকে আপনারা বলছেন আইএসএফ কে নিয়ে চলতে চান, একটা ঘেটে যাচ্ছে না? আইএসএফের সঙ্গে রীতিমতন রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে আইএসএফ এর এবং জনতা উন্নয়ন পার্টি। তারা বলছেন রাজ্য কমিটির বৈঠকের পর তারা হুমায়ুন কবিরের সঙ্গে বসবে। আইএসএফ এর আইএসএফ কি বসবেন, কার সঙ্গে কথা বলবেন, সেটা তো আমার ধারণা আইএসএফ এর নেতারাই ভালো বলতে পারে। আমি সেটা বলতে পারি না, বলা আমার পক্ষে সঙ্গত নয়। আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, আবারও স্পষ্ট করছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমাদের লড়তে হবে। সামনে যদি বামফ্রন্ট, বর্ধিত বাম ও অন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, আমাদের কথা মিটে গেল। এবার কে কোথায় কাকে ডাকছেন, কে কোথায় কার সঙ্গে কথা বলছেন সেটা আগে জানি বুঝি তারপর বলি। হাওয়ায় একটা পাতা নড়েছে বলে নাচতে শুরু করা আমাদের কাজ না। সিপিএম কার সাথে লড়বে সেই নিয়ে এখনো আলোচনা চলছে, অবশ্যই সেটা পরবর্তীতে নিশ্চিত হবে। কিন্তু আজকে সুকান্ত মজুমদার বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী, সিপিএম এর অবস্থা তিনি বলছেন নাকি এখনকার ছেলে মেয়েদের মতো 3 মাসের প্রেম করে, এই প্রেম আবার এই 3 মাস একে ধরে টেনে চুমু খাচ্ছে, এই 3 মাস তাকে ধরে চুমু খাচ্ছে। সিপিএম এর অবস্থা নাকি আমি তো বলতে পারবো না সুকান্ত বাবু কাকে কি বলবেন, কি প্রেম করবেন, কি কোথায় কি করবেন, ওগুলো সুকান্ত বাবুদের একটু ওদের মতন কথা। বামফ্রন্ট যদি বুঝতেই পারতেন তাহলে সুকান্ত বাবু তৃণমূল শিক্ষা সেল করতে করতে বিজেপিতে হাজির হয়ে এই যা কাণ্ড যেভাবে করছেন এটা করবার কথা ছিল না। এখন শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষা উঠে গেল, বাংলার শিক্ষাও 12টা বেজে গেল। এই তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলিয়ে দেশের সর্বনাশ করছে, পারলে সেইটাও বুঝুক। আর এতবার বামেদের কথা বলতে হচ্ছে কেন? আসলে বামেদের ভয় পাচ্ছে, বামেদের ভয় পাচ্ছে। শূন্য নাকি, কিন্তু প্রাসঙ্গিক বটে। শুধু আপনারা বলছেন যে আপনারা বামফ্রন্ট জোটটাকে সামনে রাখবেন, বন্ধুত্ব বামের সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনারা যাকে ক্লোজ চ্যাপ্টার করে দিচ্ছেন আপনাদের জোট সঙ্গী তার সাথে কি আলোচনা করছে, তাহলে তো এটা তো সমস্যা হচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না, ক্লোজ চ্যাপ্টার ওপেন চ্যাপ্টারটা ওপেন হলে তারপর চ্যাপ্টারটা ক্লোজ হবে। ক্লোজ চ্যাপ্টার ওপেন চ্যাপ্টার, মানুষ মানুষের সঙ্গে কথা বলবেই। আপনার সঙ্গে পরিচয় না থাকলে আপনি যদি কথা বলতে চান, আমি কথা বলতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার অবস্থানটা কি সেটা আমাদের কাছে পরিষ্কার, জলের মতন অনেকবার বলা হয়েছে, আবার বলে দিতে পারবে। আচ্ছা, শুধু আরেকটা প্রশ্ন হচ্ছে, এই তৃণমূল তারা বাজেটে আপনি দেখলেন যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে, বিজেপি বলছে আমরা এলে আরো বাড়িয়ে দেবো। সিপিএম তারা তাদের নির্বাচনী ইশতেহারে বা সেগুলো ভবিষ্যতে যখন হবে মহিলা এবং নারী সুরক্ষার ক্ষেত্রে তাদের মানে অঙ্গভঙ্গিটা কি হবে, কি দৃষ্টিভঙ্গি হবে যদি একটু বলেন। আমরা এর আগে নির্বাচনের সময় বলেছিলাম আলাদা করে বন্দোবস্ত, বিশেষ করে নানান অংশের মানুষের জন্য বাজেটের একটা অংশ মহিলাদের জন্য নির্দিষ্টভাবে পরিকল্পনা করা আমাদের কথা। আমরা তা করতাম বটে, করে উচিত, ভবিষ্যতেও করব। সেলফ হেল্প গ্রুপ বামফ্রন্টের আমলে গ্রামে গ্রামে তার বিস্তার। আপনি একই রকম ভাবে এখন বাম সরকার আছে কেরালায়,
ওদের কুটুম্বাশ্রী প্রোগ্রাম দেখুন, দেখুন গোটা দেশ বলছে ওইটা এক পথ এগোবার মতন। ফলে আমরা স্থায়ীভাবে সমাজের প্রতিটি অংশের মানুষ, মহিলা সহ, তাদের ক্ষমতায়ন এবং অধিকারের প্রশ্নে, অর্থনৈতিক অধিকার সহ সেই প্রশ্নেই আমরা পরিকল্পনা করি। এটা বুঝবেন, বামফ্রন্ট যখন ছিল না তখন পঞ্চায়েত সহ কোথাও কোনো রিজার্ভেশন ছিল না। প্রথম বামফ্রন্টই চালু করে মহিলাদের জন্য পঞ্চায়েতের রিজার্ভেশন। প্রথম বামফ্রন্টই চালু করে যৌথ পাট্টা, মহিলাদের অধিকার, এরকম নানান কিছু। কত বলবো আমি জানি না, অনেক বলতে পারি। যারা টাকা দিচ্ছেন তারা কেউ পকেট টাকা দিচ্ছেন না, পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিচ্ছেন না, কালীঘাটের জমি বেচে টাকা দিচ্ছেন না, 35টা প্লট বেচে দিচ্ছেন না। সরকারের টাকা মানে গরিব মানুষের ট্যাক্সের টাকা দেওয়া উচিত মানুষের উন্নয়নের জন্য, পার্মানেন্ট অগ্রগতির জন্য, পরিবারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছেলে মেয়েদের কাজের জন্য। সেই ব্যবস্থা না করে ভোটের মনোভাবে ওরা হয়তো টাকা দেন, কিন্তু টাকাটা মানুষের প্রাপ্য, এটা দেওয়া উচিত অর্থনৈতিক বিকাশের জন্য। ওরা দেয় ভোটের জন্য, কিন্তু টাকাটা তো প্রাপ্য বটেই। মুখ্যমন্ত্রী গোয়ায় নির্বাচনের আগে বলেছিলেন তৃণমূল জিতলে 5,000 মহিলাদের। পশ্চিমবাংলা সেটা 1,500 আটকে গেল কেন? 21-এর ভোটে 500, 24-এ ভোট এসে গেল আরেকবার 500, 26-এ ভোট এসে যাচ্ছে আরেকবার 500, মানে ভোটের জন্য 500 করে। এবার আমি জানি না এরকম দাবি করবেন কিনা প্রত্যেক বছর ভোটও, অতএব প্রত্যেক বছর 500 করে বাড়ুক। এটা পার্মানেন্ট সলিউশনের জন্য না, ভোট কেনার মতন মনোভাবে ওরা দেখেন, কিন্তু টাকাটা মানুষ অবশ্যই প্রাপ্য। এটা কোনো টাকাটা পাওয়া মানুষের অযোগ্যতা না, অপরাধ না। দাদা, নির্বাচনের ঠিক আগেই এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর পরে এখন তৃণমূল এখন এইটাকেই ভালো করে সমস্ত জায়গায় বোঝানোর চেষ্টা করছে যে দেখুন ঘোষণা হলো, পরের দিনই টাকা কিন্তু ঢুকে গেল অ্যাকাউন্টে। নির্বাচনের আগে এটা প্রভাব ফেলবে? দেখুন, 21 সালের ভোট, তার আগে 500 টাকা লক্ষ্মী ভান্ডার, আমরা আপত্তি করিনি, আমরা বলেছিলাম যে এটা মানুষের প্রাপ্য। লোকসভা ভোট আর একটা 500 বেড়ে গেল 1000, এবং অনেক কি ব্যাপার, ভোট লক্ষ্মী ভান্ডারের জন্য। এই মনোভাবটা বেঠিক, টাকা পাওয়াটা সঠিক। এবারে আবার এই ভোটে এসে গেছে, আবার একটা 500 টাকার কথা ওরা বলেছেন, এবং এখন কি বলছেন দেখেছো, যেদিন ঘোষণা করলাম পরের দিন টাকাটা চলে গেল। বাজেট পাস হয়েছে? বাজেট পাস হয়নি, তার আগে টাকাটা চলে গেল। তার মানে এটা বাজেট নির্ভর নয়, তার মানে এটা আমি দেব বলে ওখানে ঘোষণা করেছি। বাজেটের প্রস্তাব, বাজেট প্রস্তাবের পাস করা, তার জন্য অপেক্ষা করতে হয়নি। এটা ভোটের জন্য যে বেশি তাড়াহুড়ো, এটা না বুঝবার কোনো কারণ নেই। ভোট সর্বস্ব মনোভাবে মানুষকে দেখাটা সঠিক না, তার অর্থনৈতিক অগ্রগতির বিবেচনাতে দেখাটা জরুরি। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় চলেছে গেরুয়া শিবির, তারা ভ্রাম্যমাণ গাড়ি করে বিভিন্ন জায়গায় পৌঁছাবে এবং একদিকে যেরকম সমীক্ষা করবে, অন্যদিকে বিভিন্ন তাদের ইশতেহার এবং সাধারণ মানুষের কি মতামত সেটাও তারা জানতে চায়। তার জন্য ড্রপ বক্স তৈরি করা হবে। গেরুয়া শিবির ভোটের জন্য নানান রকম প্রকল্প করবে, প্রচুর টাকা কর্পোরেট স্টাইলে করবে। তৃণমূল ভোটের জন্য আগে থেকে আইপ্যাক ঠাইপ্যাক লাগিয়ে প্রচুর টাকা তার মতো করে করেছে। আর এই আইপ্যাক তো নরেন্দ্র মোদীকেও পরামর্শ দিয়েছে, সাহায্য করেছে, আইপ্যাক তৃণমূলকেও পরামর্শ দিয়েছে, সাহায্য করেছে, না বুঝবার কোনো কারণ নেই। ফলে একই মনোভাবে বিজেপি যেমন চলে, তৃণমূলও তেমন চলবে, নানান ড্রপ বক্স করবে মানুষের মত শোনার জন্য। এখানে কি পরিষ্কার হচ্ছে, এখানে পরিষ্কার হচ্ছে 5 বছরে বিজেপি লবণাঙ্কা করেছে বিরোধী দল, 5 বছরে মন বোঝেনি, 5 বছরে যোগাযোগ করেনি, 5 বছরে খোঁজ খবর নেননি। তাহলে 5 বছরে ব্যর্থ বিজেপি মন বোঝার জন্য এখন সার্ভে করতে শুরু করেছে। এটা বিজেপির ব্যর্থতা বলেই আসলে দেখা উচিত। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা তো এর আগে বিজেমূল তত্ত্ব দিয়েছিলেন যে ওদের সেটিং আছে, বিভিন্ন সময় আপনারা কথা বলেন। এটা দেখা যাচ্ছে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি কোনো কথা বলছে, তার কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আদপে কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কোনো কাজ হচ্ছে? বিজেমূল তত্ত্ব পুরনো, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, সবাই বুঝেছেন বিজেপি আর তৃণমূল এক। এটা আমরা কোনোদিনই মনে করিনি, এখনো মনে করি না। বিজেপি সর্বভারতীয়, সর্বগ্রাসী, ফ্যাসিস্টিক, কোনো সন্দেহ নেই। সেই মনোভাবের আদলেই জুতোতে পাগলিয়ে তৃণমূল দুর্নীতির রফা রফা করে দিচ্ছে এবং পশ্চিমবাংলাটাকে ধ্বংস করছে। সারা দেশের বিবেচনায় বিজেপি, পশ্চিমবাংলার বিবেচনায় বিজেপি এবং তৃণমূল
দুইয়ের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। এবং এটা না বোঝার কোনো কারণ নেই যে তৃণমূল তার আমলেই বিজেপির পশ্চিমবাংলায় উত্থান, বিজেপি তার সাহচর্যেই এত দুর্নীতির পরেও, ইডি সিবিআই থাকার পরেও মুখ্যমন্ত্রী কাগজটা তুলে নিয়ে চলে আসতে পারেন। ভেতরে ভেতরে अंदर का बात बहुत है। আজকে 30 দিন এসআইআর এর হিয়ারিং হলো, এই দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফের একবার হয়রানির ছবিটাই আরো একবার স্পষ্ট হলো। মালদাতেও সেরকম কিছু ছবি এসেছে সামনে, পুলিশটা দিচ্ছে, কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত চলে যাচ্ছে। শুনানির আজকে শেষ দিন, মানুষের হয়রানি স্পষ্ট, যেমন তেমন হয়রানি, এবং সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার, বানানটা ভুল আছে, কি ব্যাপার তারিখটা ঠিক দেয়নি, কি ব্যাপার মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। অসভ্যতা। যারা বাংলা সম্পর্কে কিচ্ছু জানে না, বাংলার নাম বিধি ব্যবস্থাপনা কিচ্ছু জানে না, তাদের ঘাড়ে দায়িত্ব দিলে যে অসভ্যতা হয়, সেই অসভ্যতা চূড়ান্ত হেনস্থা হয়েছে। মানুষ তার জবাব মানুষ দেবে। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। থ্যাংক ইউ। কংগ্রেস সিদ্ধান্তবার গ্রহণ করেছেন যে তারা একাই লড়বেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এই কংগ্রেসই আবার জোট করতে গেছিলেন বামেদের সঙ্গে। সেই সঙ্গে ফলাফলটা একেবারে চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা গেছিল। ফলাফলটা সঠিকভাবে ছিল না, ফলাফল কিছুটা হলেও বিঘ্নিত ঘটেছিল। ফলাফলের হারের ইঙ্গিতটাই চূড়ান্তভাবে লক্ষ্য করা গেছিল। এই সময়সীমাতে দাঁড়িয়েও একেবারে লক্ষ্য করা যাচ্ছে বামেরাও এই সিদ্ধান্তবার গ্রহণ করলেন, তারা কংগ্রেসের মতো একাই লড়বেন 294টা আসন। সেই আসনে কংগ্রেস নিজেদের হাল ফেরাতে পারবে কিনা সেটা সময় কথা বলবে। অন্যদিকে দাঁড়িয়ে বামেদের প্রতি সাধারণ মানুষ যে আগে আস্থা ভরসাশীল গ্রহণ করেছিলেন, এই পর্যায়ক্রমিক চিত্রের আবহে দাঁড়িয়ে বামেদের প্রতি সেই সাধারণ মানুষের আস্থা বা ভরসা আবারও ফিরে আসবে বাংলার বুকে দাঁড়িয়ে, সেটা এখন লক্ষ্য করবারই বিষয়। সময় সেদিকে লক্ষ্য করছেন বাংলার সাধারণ মানুষেরা। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। কলেজ স্ট্রিট থেকে ক্যামেরায় রাহুলের সঙ্গে বিরক্ত বিশ্বাসের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।